ছবির পেছনে দরজা দেখে অহনা অবাক হয়। ময়নাকে ভরসা দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরটা অন্ধকার। কিছুক্ষণ হাঁটতে চলতেই অন্য একটি দরজার সামনে হাজির হয়। বাইরে থেকে আটকানো সেটা। অহনা অনেক চেষ্টা করে খোলার জন্য, কিন্তু বিফলে যায়। পেছনে তাকিয়ে দেখে সোহেল বুকের সাথে হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ময়না ভয়ে অহনার সাথে লেপ্টে যায়। অহনা অভয় দেয়, কিচ্ছু হবে না ময়না, ভয় পেও না। সোহেল কপট রাগ নিয়ে বলল, তোদেরকে ছেড়ে রাখায় আমার উচিত হয়নি। বারবার হতাশ করছো আমাকে। এবার দেখবে আমি কি করি। বলেই ক্যাবলাকে ডেকে বলে, ময়নারে ধর, আমি এটাকে সামলাই। পুনরায় ওদেরকে আগের ঘরটায় নেওয়া হয়। চেয়ারের সাথে দুজনকেই শক্ত করে বাঁধা হয়। সোহেল অনেকটা হিংস্র হয়ে যায়। অহনার সামনে এগিয়ে আসে। ময়নার দিকে তাকিয়ে বলল, তোর সামনেই আজ তোর বোনের এমন হাল করব, পরের বার আমার মুখের উপরে কথা বলতেও তার ভয় হবে। ময়না কেঁদে ওঠে, ছেড়ে দাও ভাই, আমার বোনকে ছেড়ে দাও। ধরবো কি ছাড়ার জন্য? আজকে ওকে দিয়েই নাস্তাটা সেরে নেব। সোহেল শয়তানের হাসি দিয়ে ওঠে। অহনার দিকে এগিয়ে আসে। অহনা ছোটার জন্য ছটপট করতে থাকে। এই মুহূর্তে তাকে সাহায্য করার কেউ নেই। দূরে থাক আমার থেকে, তোকে দেখতেও আমার ঘেন্না লাগে। এত অহংকার ভালো নয়। তোমার অহংকার যতক্ষণ না ধুলোয় মিশে যাচ্ছে ততক্ষণ আমি শান্তি পাবো না। এত কনফিডেন্স? তাহলে মনে রাখ, আমাকে বাঁচাতে সে আসবেই। তখন তোর কি হাল হবে সেটা নিয়েই ভয়ে ভয়ে আছি আমি। দেখিয়ে দিই তাহলে আমার কনফিডেন্সের মাত্রা। দেখি কে আসে বাঁচাতে আসে। অনেকক্ষণ অপেক্ষা করছি, আর না, কাজ সব শেষ দিতে দিয়ে তোমার কাছেই আসতে পারিনি। এখন তাহলে আর কাজটাই করে নিই। সোহেল আরও এগিয়ে আসে। ময়না কেঁদে মরছে, ছুটতে পারছে না। সোহেল অহনার কাছাকাছি এসে শরীরের ঘ্রাণ নেয়। এত সুন্দর ঘ্রাণ, আমি মুগ্ধ, বিমোহিত। মেয়েদের শরীরের ঘ্রাণ আমার অনেক প্রিয়, তোমারটা আরও প্রিয়। কাপুরুষ তুই, অসহায়ত্বের সুযোগ নিচ্ছিস। ইস, এভাবে বলো না। তবে বলতে ইচ্ছে করলে বলো, আমার এসব গায়ে লাগে না। অহনা চোখ মুখ খিচে নেয়। সোহেল তার জামায় হাত দিতেই তার চোখ যায় জানালার দিকে। একজোড়া চোখ বাইরে থেকে দেখছে তাদেরকে। কে ওখানে? সোহেল হন্তদন্ত হয়ে জানালার কাছে যায়। ক্যাবলাকে ডেকে বলে, বাইরে গিয়ে দেখ কে ছিল। আমি শিওর কেউ দেখছিল আমাদের। পরপরই অহনার দিকে তাকায়। আগুনের সাথে সাথে লালসা ঝরছে তার চোখ দিয়ে। অহনার দিকে এগিয়ে আসতেই ফোনে কল আসে। সোহেল ওপাশের কথাগুলো শুনেই অহনাকে উদ্দেশ্য করে বলল, তোমার কাছে আসলেই যত বাধা পড়ে। চিন্তা করো না, 20 মিনিটের মধ্যেই আসছি আমি। সোহেল বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। অহনা কেঁদে ওঠে, ময়নার দিকে তাকিয়ে বলল, মেয়েদের সবচেয়ে বড় শত্রু কে জানো? কে আপা? তার নিজের শরীর। ময়না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বুঝতে পারেনি সে। উত্তর পাওয়ার জন্য চেয়ে রইল অহনার দিকে। অহনা নাক টেনে বলল, এই শরীরের জন্যই বারবার ওই নরপশুদের খোরাক হই। এই শরীরের লালসার জন্যই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। নিজেদের কি রক্ষা করব, যেখানে নিজের শরীরটাই শত্রু? ময়না চুপ করে থাকে। কথাটা সম্পূর্ণ মানে সে এতক্ষণে বুঝে গেছে। সত্যিই তো, মেয়েদের দুর্বলতা তার শরীর। এই শরীরের জন্যই সে বাইরে বেরোতে পারে না। সবার লালসার দৃষ্টি থাকে। ক্যাবলা দেখে নেয় হ্যারিকে। 6 জন শক্তপোক্ত লোককে ডেকে এনে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। হ্যারিকে ডাকতে এসে সবাই বিপদে পড়ে। 4 জনকে বেঁধে নিয়ে যায় তালাবদ্ধ ঘরটাতে। হ্যারি তখন চিৎকারের শব্দ পেয়েছিল ঘরটিতে, তাই জানালায় উঁকি দেয়। সোহেল সেটা দেখে নেয়। অহনাকে যেখানে রাখা হয়েছিল সেখানে নিয়ে যায়। সবাইকে একসাথে বাঁধে। অহনা আরও অবাক হয় বাকিদের দেখে। তোরা এখানে আসলি কিভাবে? রুমি বলল, তোকে খুঁজতে এসেছিলাম, কিন্তু এরা দেখে নেয়। কেন করলি এটা? তোরা কেন আসতে গেলি? এবার সবাই বের হব কিভাবে? হ্যারি অভয় দেয়, সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করে নেব। একটা না একটা উপায় বের হবেই। ময়না বলে ওঠে, পারবে না। এবার আমরা সবাই শেষ। বাকি মেয়েদের মতো আমাদের অস্তিত্বও বিলীন হয়ে যাবে সময়ের সাথে সাথে। এরা ভয়ে বলল, কি বলছো তুমি? আরও মেয়ে মানে? আমি ঠিকই বলেছি। এসব তো চলছে আরও 30 বছর আগে থেকেই।
আফতাব জহুরু মানে আমার শ্বশুর এইসব করছে। অহনা ময়নার দিকে তাকায়। পুরো ঘটনাটা আমাদের বলো। এমন কি হয়েছিল যার জন্য তোমাকেও ছাড় দেয়নি? শোনো তাহলে। ময়না বলতে শুরু করে, আমার বাবা একজন সাধারণ মানুষ। বাজারে একটা দোকান আছে শুধু। মা মারা গেছে আমার জন্মের সময়। বাবাই মানুষ করেছে। আমার 15 বছর হতেই আফতাব জহুরু আমাকে বাবার দোকানে দেখতে পায়। সেখান থেকেই বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। বড় বাড়িতে বিয়ে হবে ভেবে বাবা অনেক খুশি। আমি দেখতেও মন্দ ছিলাম না বলে সবাই পছন্দ করে। আমার বিয়ে হয় আফতাব জহুরুর মেজো ছেলের সাথে। দিন ভালোই যাচ্ছিল। একদিন আমার দেবর সোহেল বিনা অনুমতিতে আমার ঘরে প্রবেশ করে। আমার সাথে নোংরামি করার চেষ্টা করে। সেটা দেখে নেয় আমার স্বামী রাফিজ। সে তার ভাইকে থাপ্পড় দেয়। আমাকে রক্ষা করার জন্য তাদের দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। রাফিজ আমাকে খুব ভালোবাসতো, কিন্তু গরিব বলে শাশুড়ি ননদের অত্যাচার সহ্য করেছি খুব। উঠতে বসতে খোঁটা দিত। এভাবেই চলছিল দিন। একদিন বাগানে ফুল তুলতে গিয়ে তারা বদ্ধ একটা ঘর দেখতে পাই। দরজাটা খুলে একজনকে বের হতে দেখে অবাক হই। দরজাটা বাইরে থেকে বন্ধ দেখা গেলেও আসলে এটা ভেতর থেকে বন্ধ করা। লোকটা বাইরে আসতেই আমি সুযোগ বুঝে ভেতরে ঢুকে যাই কী আছে দেখার জন্য। এখন মনে হচ্ছে আমি না গেলেই আমার জীবনটা সুন্দর থাকতো। দুইটা ঘর পেরিয়ে অনেকগুলো মেয়ের গোঙানি শব্দ পেলাম। আমি উৎসুক হয়ে দেখতে গেলাম। দেখলাম রাফিজ বসে আছে একটা চেয়ারে, আর মেয়েগুলো কাতরাচ্ছে। আমাদের দেখে সে এগিয়ে এলো। জিজ্ঞেস করলাম, এতগুলো মেয়ে এখানে কেন? আমি জিজ্ঞেস করতে করতেই ক্যাবলা নামক লোকটা এসে ওকে বলল, মেয়েগুলোকে কেনার জন্য কাস্টমার এসে গেছে। আজ রাতেই নিতে আসবে। বাইরের দেশে পাচার করা হবে তাদের। রাফিজ লোকটাকে আকারে ইঙ্গিতে এসব বলতে না করলো, কিন্তু লোকটা বোঝেনি তাই সব বলে দিল। সোহেল চলে এলো সেখানে। আমাকে দেখে রেগে গিয়ে থাপ্পড় দিল। রাফিজও তার সাথে রেগে যায়। রাফিজ আমাকে নিয়ে ঘরে চলে আসে। আমাকে বোঝাতে থাকে বিভিন্নভাবে, কিন্তু আমি এমন অন্যায় দেখে চুপ থাকতে পারিনি। আমি আমার শাশুড়িকে সব বলি। ভেবেছি তিনি সাহায্য করবে, অথচ করেনি। উল্টো সোহেলকে ডেকে এনে তার দিকে ঠেলে দিল আমাকে। সোহেল আমাকে তার মায়ের সামনেই। এতটুকু বলতেই ময়না কেঁদে ওঠে। অহনা কিছু বলার ভাষা পাচ্ছে না। কিছু বলতে যাবে তখনই শব্দ এলো, ওকে কাঁদতে দাও, মনে শান্তি আসবে। অহনা খুশিতে গদগদ করে ওঠে। অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, মাহতিম। অহনার মুখে হঠাৎ মাহতিম শব্দ শুনেই সবাই অবাক হয়ে তাকায়। অহনা সেটা বুঝতে পেরে বলল, আসলে আমি আমি করছিস? মাহাতিমকে? হ্যারি জিজ্ঞেস করলো। কই কেউ না। ময়নার কথা শুনে হঠাৎ নামটা মুখে আসলো। অহনার দিকে সবাই শান্তিমান চোখে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। ময়নার দিকে তাকিয়ে দেখলো সে কাঁদছে। অভয় দিয়ে সবটা বলতে বলল হ্যারি। ময়না চোখ মুছে আবার যোগ করে, সোহেল আমাকে ধর্ষণ করে। আমার শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শুধু। রাফিজ ঘরে এসে আমাকে না দেখে পুরো বাড়ি খোঁজে। এক পর্যায়ে খুঁজে পায়। সেদিন রাফিজ সোহেলকে মেরে ফেলার চেষ্টা করছিল। আমাকে রাফিজ বলল এসব থেকে দূরে থাকতে। রাফিজ অনুতপ্ত ছিল। নারী পাচারকারীদের দলের সাথে সে পরিচিত ছিল না। শুধু মেয়েগুলোকে পাহারা দেওয়াই ওর কাজ ছিল। সোহেলের সাথে খারাপ আচরণ করায় রাফিজের খাবারের সাথে বিষ মিশিয়ে খুন করে তাকে। আমি আগে জানলে বাঁচিয়ে নিতাম তাকে। রাফিজ চলে যাওয়ার পর আমি একা হয়ে যাই। সেদিন বিকেলেই সোহেল আমার সাথে বাজে কাজ করে। নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করি। সবশেষে সোহেলের ফোন আসতেই সে বারান্দায় যায়। সেই সুযোগে আমি জানালা বেয়ে পালিয়ে এসেছি। নদীর পাড়ে আসতেই অহনা আপার সাথে দেখা হয়। অহনা বলল, তাহলে সবাই তোমার মৃত বলছিল কেন? ময়না ঢোক গিলে বলতে শুরু করে, মর্গ থেকে একটা ডেড বডি এনে বলেছিল ওটাই আমি। আমি মরে গিয়েছি গলায় দড়ি দিয়ে। মাহাতিম অহনার কানের কাছে এসে বলল, তুমি চাইলে সবাইকে এখান থেকে নিয়ে যেতে পারি। অহনা বলল, না, এখানে আরও মেয়ে আছে, তাদেরও খুব বিপদ। আমাদের তাকেও সাহায্য করা উচিত। কিন্তু তারা কোথায় সেটা দেখার দায়িত্ব তোমার। মাহাতিম চলে যায়। অহনা দেখল সবাই তার দিকে তাকিয়ে আছে। টিকু বলল, তুই নিজে নিজে কার সাথে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো। আমি দেখলাম কাউকে বললি কিছু দেখে আসার জন্য। সবাই বলল হ্যাঁ।
এখান থেকে আবার ভূতে ধরলো না তো। এরই মাঝে সোহেল এসে পড়ে, সাথে এসেছে আফতাব, জহুরু। একজনকে একসাথে দেখে তার জিভ লক করে ওঠে। সোহেল সব খুলে বলল। আফতাব বলল, তাহলে আর সমস্যা নাই। আজ রাতের মধ্যে আরও দুটো মেয়ে জোগাড় করার কথা ছিল, এখন আর লাগবে না, ওদের দিয়েই হয়ে যাবে। আজ রাতে আসছে তারা, তৈরি রাখিস এদের, বলেই আফতাব চলে গেল। সোহেল অহনাকে বলল, তোমাকে আমার লাগবেই, তোমাকে ভোগ করে তারপরই পাচার করব। আগে আমি মজা নেব, তারপর টাকা পাবো। বিষয়টা দারুণ না? অহনা কিছু বলার আগেই তার মুখে রুমাল পেঁচিয়ে দেয়। সবার মুখে একে একে রুমাল বেঁধে দেয়। সোহেল কোমরে এক হাত রেখে বলে, তোমাদের কিচিরমিচির আর ভালো লাগছে না, একটু চুপ থাকো। মাহতিম অহনার কাঁধে হাত রাখে, ভরসা দেয়, একটু অপেক্ষা করো, আমি সবাইকে উদ্ধার করব। ভরসার হাত পেয়ে অহনা দমে যায়। সোহেল তার দিকে উঠে যেতেই আফতাব ডেকে ওঠে। সোহেল বিরক্তিতে দেয়ালের সাথে হাত দিয়ে আঘাত করে। শালার বাপ শান্তি দিল না। যখনই একটু শান্তি নিতে আসি তখনই কল করবে বা ডেকে নেবে, বাইঞ্চ বহুত জ্বালাচ্ছে, ইচ্ছে করছে গলাটা কেটে দিই। সোহেল চলে যায়। মাহাতিম অহনাকে বলল, প্রায় 100টা মেয়ে বন্দি আছে। অহনা মাহাতিমের দিকে তাকায়। আমরা কিভাবে ওদের উদ্ধার করব? তুমি কিছু করলেই তো সবাই দেখে যাবে, ভাবতে হবে। মাহাতিম ভাবে, পরক্ষণে বলল, চিন্তা করো না, সারা জীবনে গোয়েন্দা হয়ে কাটিয়েছি, এখন এই সামান্য বিষয়টা আমি সামলাতে পারবো। গোয়েন্দা হয়ে কাটিয়েছ মানে? অহনার কথার উত্তর না দিয়েই মাহাতিম চলে যায়। সোহেল আর আফতাবের কথোপকথন শুনে বুঝতে পারে রাতেই মেয়েগুলোকে পাচার করা হবে। কিন্তু অহনাকে কষ্ট দেওয়ার কারণে মাহাতিমের চোখ দুটো রক্তিম হয়ে আছে। সোহেল আর তার বাবার সামনে যায়। সোহেলের হাত দিয়ে আফতাবকে থাপ্পড় বসায়। আফতাব রেগে গিয়ে ছেলের কলার চেপে ধরে। সোহেল বলছিল সে ইচ্ছে করে দেয়নি, কিভাবে হলো বুঝতে পারেনি, তবুও আফতাব কয়েক ঘা বসিয়ে দেয়। হনহন করে বেরিয়ে পড়ে আফতাব। সোহেল ভ্যাবলার মতো বসে থাকে। তখনই পেছন থেকে ধাক্কা দেয় মাহাতিম। সোহেল পড়ে গিয়ে ধমক দিয়ে ওঠে, কে এখানে? বেরিয়ে আয় বলছি। আরও কিছু অশ্রাব্য গালিও দেয়। মাহাতিম তাকে দেয়ালের সাথে ছুঁড়ে মারে। মাথা ফেটে রক্ত বের হয়। সোহেল গালিগালাজ করছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। মাহাতিম পুনরায় তাকে ধাক্কা দেয়। সোহেল হুমড়ি খেয়ে দরজার সাথে পড়ে যায়। কোনো রকমে বেরিয়ে যায় ঘর থেকে। রাত হতেই 5টা মালবাহী ট্রাক এসে হাজির হয় সেই গোপন দরজার কাছে। একে একে সবগুলো মেয়েকে আনা হয়, ট্রাকে তোলা হয় তাদের। সোহেল অহনার কাছে এসে বলল, কোনো ব্যাপার না, যাওয়ার পথে তোমার সাথে রোমান্স হবে। এখানে তো সুযোগ পেলাম না। গা ঘিন ঘিন করে ওঠে অহনার। মাহাতিম তেড়ে আসতেই অহনা তাকে থামিয়ে দেয়। বলল, বুদ্ধি দিয়ে কাজ করাই উত্তম, ওদেরকে ওদের স্টাইলে শাস্তি দিতে হবে। সোহেল হেসে ওঠে, কার সাথে কথা বলছো? মাথাটা গেছে মনে হয়। রুমি, ইরা, টিকু, হ্যারিও চিন্তায় পড়ে গেছে। আজকাল কেন অহনা নিজে নিজেই কথা বলে? সোহেল অহনার চুলে ফু দিয়ে চলে যায়। মেয়েদেরকে জোর করে ট্রাকে তুলতে থাকে। অহনাকেও তোলা হয় একটি ট্রাকে। মাহাতিম কিছু করছে না দেখে অবাক হয় অহনা। মাহাতিম চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ট্রাকের ডালা বন্ধ করে দেওয়া হয়। আর কিছুই দেখতে পায় না অহনা। এভাবেই মাহাতিমকে কিছু না করে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ মুখ লাল হয়ে আছে তার। কিছুক্ষণের মধ্যেই ট্রাক চলতে শুরু করবে, কিন্তু মাহাতিম এখনও দাঁড়িয়েই আছে। সকলের মধ্যে আহাজারি। মেয়েগুলো কেঁদে মরছে, অথচ আওয়াজ নেই, মুখ বাঁধা তাদের। ট্রাক ছাড়ার পজিশন নিতেই অহনা ভয় কেঁপে ওঠে। মাহাতিমকে ডাকতে থাকে। যখন সব আশা ছেড়ে দিল অহনা, তখন বাইরে থেকে শব্দ পায় গুলির। কান পেতে শোনার চেষ্টা করে। আনন্দের নিচে ওঠে সে। পুলিশ ট্রাকগুলোকে ঘিরে ধরেছে। কিছুক্ষণের মধ্যেই সবাইকে উদ্ধার করে। অহনা দেখল মাহাতিম এখনও আগের জায়গায় দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না, সে জানিয়েছে পুলিশকে। ইন্সপেক্টর রিজু সেন সবাইকে উদ্দেশ্য করে বললেন, এখানে অহনাকে। অহনা এগিয়ে আসে। ইন্সপেক্টর বলল, আরে আপনি সেই না যাকে কিছুদিন আগে উদ্ধার করেছিলাম? আপনি কিভাবে এখানে আটকা পড়লেন আমার বোনকে খুঁজতে এসে? যাই হোক, আপনি অনেক সাহসী। আপনার জন্যই আজ এই অপরাধীরা ধরা পড়ল। কবে থেকে এই গ্যাংটাকে খুঁজছিলাম, বুঝতে পারিনি আমাদের নাকের ডগায় ছিল। বুঝতে পারছি না। আপনি তো আমাদের কল করে বললেন আসতে।
অহনা মাহাতিমের দিকে তাকায় এক নজর, তারপর বলল, জি আমি। আপনার হাজব্যান্ড কেমন আছেন? ইন্সপেক্টরের কথা শুনে সবার চোখ ছানা বড়া। হ্যারি এগিয়ে এসে বলল, ওর এখনও বিয়ে হয়নি। কি বলছেন আপনি? কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হলো, আজ আবার হলো। এই থানায় কালকেই বদলি হয়েছি আমি। অহনা হ্যারিকে বলল, সবাইকে নিয়ে তুই যা, আমার কিছু কথা আছে ইন্সপেক্টরের সাথে। আমি কথা বলেই আসছি। হ্যারি যেতে না চাইলেও অহনা তাকে জোর করে পাঠিয়ে দেয়। তারপর ইন্সপেক্টরকে বলে, আসলে আমি কাউকে না জানিয়েই বিয়ে করেছি, তাই এরা জানে না। কি বলেন? পুলিশকে বোকা বানাচ্ছেন না তো আবার? সবাই জানে, শুধু বন্ধুরা ছাড়া। আপনিও জানলেন এখন। আমি তাহলে আসি। ইন্সপেক্টর গাড়িতে গিয়ে একজন কনস্টেবলকে বলল, মেয়েটাকে সন্দেহ হয়, ওর পুরো ডিটেলস চাই আমার কালকের মধ্যেই। জি স্যার। অহনা মাহাতিমের কাছে যায়। কি হলো, বাড়ি যাবে না? অবশেষে ধরা পড়ল তারা, যাদের বহুকাল আগেও ধরতে পারিনি আমি। বহুকাল মানে কি? কি বলছো? তুমি কি এদের চিনতে? মাহাতিম কিচ্ছু বলল না। উত্তর দিতে সে অনিচ্ছুক। অহনার হাত ধরে তাকে বাড়ি নিয়ে গেল। ক্লান্ত থাকার দরুন সবাই ঘুমিয়ে পড়ে। অহনা এপাশ ওপাশ করে, ঘুম আসছে না তার। হাজারটা প্রশ্ন মনে। উঠে পড়ে বিছানা থেকে, দরজা খুলে বাইরে বের হয়। মাহাতিম তার কাঁধে হাত রাখে। যাচ্ছ কোথায়? অহনা চুপ করে থাকে। মাহাতিম পুনরায় প্রশ্ন করে, বের হলে কেন? অহনা কিছু না বলে হাঁটা ধরল। কিছুক্ষণ পরেই মুখ খুলে, ভাবছি তোমার কথা, কম কথা বলবো, কথা কম কাজ বেশি। কিন্তু গন্তব্য কোথায় দেখতেই পাবে। অহনা নদীর পাড়ে গিয়ে থামে। পূর্ণিমা প্রখর থাকায় চারিদিকটা খুব ভালোই দেখতে পাচ্ছে। নদীতে নেমে পড়ে অহনা। মাহাতিম তাকে বাধা দেয় না। আপন মনে অহনা পানিতে নিজেকে নিমজ্জিত করে। একটু পরে উঠে এসে মাহাতিমের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছড়ে, কে তুমি? মাহাতিম দূরে তাকিয়ে বলে, মাহাতিম, আমি তোমার পরিচয় জানতে চেয়েছি। কে তুমি? কোথা থেকে এসেছো? কেন এসেছো? আমাকে কেন সাহায্য করছো? কি সম্পর্ক আমাদের মধ্যে? এসব উত্তর জানতে চাই আমি। জেনে গিয়ে কী করবে সেটা তোমার না জানলেও চলবে। আপাতত নিজের পরিচয় দাও। এই মুহূর্তে আমার কোনো পরিচয় নেই, না আর কখনো থাকবে। অহনা ভেবে বলল, তোমার কথা কখনোই আমি পুরোপুরি বুঝি না। কি বলতে চাও তা স্পষ্ট করে বলো না কেন? আমার হাসপাস লাগে তোমার মধ্যে। আমি অন্যরকম কিছু দেখতে পাই, সেটাই যেটা অপূর্ণ ছিল। অহনা মাহাতিমের কাজ স্পর্শ করে, কিন্তু ছুঁতে পারে না। আকুতি জড়ানো কণ্ঠে বলে, আমি তোমাকে ছুঁতে চাই। মাহাতিম কিছুটা দূরে সরে যায়। অহনা আবারও এগিয়ে আসে। তুমি কেন এমন অদৃশ্য হয়ে থাকো? পাশে থাকলেও অস্বস্তি নেই। আমার কেন জানি না ভীষণ কষ্ট হচ্ছে। কিসের কষ্ট তোমার? জানি না, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি সশরীরে দেখতে চাই। দেখা দাও। অহনার কথায় মাহাতিম কোমল হয়ে আসে, দৃশ্যমান হলো আস্তে আস্তে। অহনার কাজ স্পর্শ করতে সে ব্যথায় শব্দ করে ওঠে। ব্যথা হচ্ছে খুব, তাই না? মাহাতিম কোমল স্পর্শে বলল, এখন ব্যথা নেই, আর থাকবেও না। আমি উপশম করে দিলাম। মুহূর্তেই সকল ব্যথা উধাও হয়ে যায় অহনার। মাহাতিমের স্পর্শের জাদুতে শরীর তার চাঙ্গা হয়ে ওঠে। মাহাতিম বলল, তোমাকে একা রেখে বাইরে যাওয়া উচিত হয়নি আমার। আমি না গেলে এত কিছু ঘটতো না। নিজেকে দোষ দিচ্ছ কেন? দোষী আমি রেগে গিয়ে বের করে দিয়েছি। মাহাতিম আকাশের দিকে তাকিয়ে বলল, জীবনটা আরেকটু দীর্ঘ হলে কি হতো? অহনা বুঝতে পারে না তার কথা। তোমার জীবনটা আছে কি না সেটাও জানি না আমি। তুমি কি আদৌ মানুষ নাকি অদৃশ্য কিছু? আমি বুঝতে পারি না। অহনা মাহাতিমের চোখের দিকে তাকিয়ে থাকে। লোকটাকে তার খুব চেনা মনে হয়, তবুও মনে করতে পারছে না। মনে হচ্ছে এই চোখের দিকে সে আগেও তাকিয়েছিল। অনেক কথা জমা রয়েছে এই চোখে। অহনা বলল, তুমি কেন সবসময় অদৃশ্য থাকো? কেন লোকের সম্মুখে আসো না? তোমার কি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না? যতবার আমি দৃশ্যমান হব, ততবার আমার শক্তি একটু একটু করে শেষ হয়ে যাবে। দুটো কাজের জন্য আমি এসেছি, সেগুলো শেষ না হতেই শক্তি শেষ হয়ে গেলে দুর্ভোগ নেমে আসবে। অহনা প্রশ্ন করে, কোন দুটো কাজ? কেন দুর্ভোগ নেমে আসবে? খুব শীঘ্রই জানতে পারবে। হঠাৎ বাতাস বইতে শুরু করে। ভিজে থাকার কারণে অহনার শীত করে।
আস্তে আস্তে তারও জোরালো হয়। শীতে দাঁতে দাঁত চেপে আসে অহনার। অহনা মাহাতিমের দিকে তাকিয়ে দেখল সে এক মনে নদীর পানির দিকে তাকিয়ে আছে। রাগে ফুঁসে উঠে বলল, কখনো কি বাংলা সিনেমা দেখেছো? মাহাতিম অবাক হয়ে বলে, না, আমি পছন্দ করতাম না। পছন্দ করতে না মানে? যাই হোক, সেজন্যই এই অবস্থা। কি হয়েছে? তুমি তো দেখোনি। বলে, কি করবে বলো? সিনেমায় নায়িকার শীত করলে নায়ক তার শার্ট খুলে তার গায়ে জড়িয়ে দেয়। ছেলেদের শীত লাগে না বেশি, তাই আর কি। মাহাতিম হেসে উঠল। অহনা বিভোর হয়ে সে হাসি দেখে। গম্ভীর এই লোকটার হাসি তার ভীষণ রকমের ভালো লেগে যায়। অনেক দিন পর বলে হয় সে হাসল। অহনা বলল, আমি হাসির কথা বলিনি। তোমার উচিত আমাকে সাহায্য করা। তুমি শার্ট চেয়েছো, কিন্তু আমি তো শার্ট গায়ে দেইনি, দেখতে পাচ্ছি। তুমি এমন গাঢ় পাঞ্জাবি কেন পরেছো? বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো মনে হয়। তুমি কি গোসল করো না? সব সময় এটাই দেখি যে। এটা মানুষদের জন্য প্রযোজ্য। ঠান্ডা লেগে যাবে তোমার, বাড়ি যাওয়া উচিত। আমার অনেক শীত করছে, পারবো না যেতে। মাহাতিম অহনার কাছে আসে, তার ভেজা চুলগুলো পেছনে সরিয়ে দেয়, দুই কাঁধে হাত রাখে। অহনা কিছুটা সরে যেতে চাইলেই মাহাতিম আরও শক্ত করে নিজের দিকে টেনে আনে। কোমরে এক হাত রেখে বুকের সাথে মিশিয়ে নেয়। অহনা শিউরে ওঠে। অদ্ভুত এক ভালো লাগা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। ছোটার চেষ্টা করছে না, এই অনুভূতি তার ভালো লাগছে। ঠোঁট দুটো ঝাঁকি দিয়ে ওঠে অহনার। কেমন দিশেহারা ভাব তার মধ্যে। চোখ বন্ধ করে নেয়। মাহাতিম অহনাকে শক্ত করে ধরে আছে। অহনা চোখ খুলতেই চোখাচোখি হয় মাহাতিমের। লজ্জার ভাব স্পষ্ট। দৃষ্টি দিতে পারছে না, এখন আর তার ঠান্ডা লাগছে না। মাহাতিমের শরীরে ওম তার শরীরে স্থানান্তরিত হচ্ছে। অহনার গরম নিঃশ্বাস বাড়ি খাচ্ছে মাহাতিমের চওড়া বুকে। গ্রামের মোড়লের ছেলে মতি নেশা করে পুরনো পোড়া বাড়িটা থেকে বের হয়। সাথে তার 4 সঙ্গী ড্রাগের নেশায়। তারা 5 জন ঢুলছে। তাদের মনে হচ্ছে পিঠে একটা ডানা লাগিয়ে দিলেই হয়তো তারা উড়তে পারবে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাস্তায় পা বাড়ায়। ওদের মধ্যে একজনের উপরে তাকাতেই অহনাকে দেখতে পায়। চোখ কষলে মতিনকে জিজ্ঞেস করে, গুরু, মানুষ কি আকাশে ওড়ে? মতি হেসে ওঠে, হ ওড়ে, আমার মতো করে। না গুরু, তুমি তো নিচে। আকাশেও মানুষ ওড়ে, আমি উড়ছি দেখে নে। তুমি না একটা সুন্দরী মেয়ে, মেয়েরাও পাখি হয়, উড়ে যায়। মতি উপরে তাকায়। অহনাকে দেখেই মুহূর্তেই আরও জোরে হেসে ওঠে। মেয়েটা উড়ছে দেখ, এটা পাখি, আমার উড়ন্ত পাখি। গান ধরে। এক মুহূর্তের জন্য মাথা ঝাঁকি দিয়ে আবারও দেখে। কেমন সন্দেহ হয় তার। ব্যাগ থেকে বোতলটা বের করে চোখে মুখে পানি দেয়। ফ্রেশ হয়ে আবার দেখতে পায় উড়ন্ত অহনাকে। মাহাতিমকে দেখা যাচ্ছে না, শুধু দেখতে পাচ্ছে অহনাকে। অহনা উড়ছে দেখে মতি বোকার মতো তাকিয়ে থাকে। দূরে সরে যাচ্ছে অহনা, আর কিছুটা কাছে গিয়ে দেখে নেয়। অদ্ভুত লাগছে তার কাছে। ভাবছে নেশার কারণে এটা হচ্ছে। আবারও পানি দেয় চোখে মুখে। না, সে সত্যি দেখছে। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? হ গুরু, মেয়েটা উড়ছে, কিন্তু কিভাবে? পাখি উড়তে দেখছি, আজ প্রথম মেয়ে উড়তে দেখলাম। মতি নিজেকে সামলে নেয়। মনে মনে সিদ্ধান্ত নেয় বিষয়টা সে জেনেই ছাড়বে। সকালে ফ্রেশ হয়ে অহনা ব্যাগ গোছাতে থাকে। রোস্তম এসেই মেয়েকে ব্যাগ গোছাতে দেখে জিজ্ঞেস করে। কিছু না বলে অহনা তৈরি হয়ে অন্যদের বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকেই চলে যাব। রোস্তম বাধা দিয়ে বলে, না রে মা, আর কয়েকদিন পর না হয় যাবি, এখন যাস না। না বাবা, পরীক্ষা আছে আমার। তুমিও চলো। আমি কি একা রেখে যাব নাকি তোমাকে? আমি এই বাড়ি ছেড়ে কিভাবে যাব? তুই আর 2 দিন পর যাস। অহনা নারাজ। বাবাকে নিয়ে সে চলে যাবে। হ্যারি বলল, গ্রামে কখনো আসা হয় না, একদিন অন্তত থাক। এলাকাটা ঘুরে দেখি আমরা। এখানের পরিবেশ পরিস্থিতি আমাদের বিপরীত। এখানে থাকা মানেই বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব চলে গেলেই ভালো হয়। মাহাতিম পাশেই দাঁড়িয়েছিল, বুকের সাথে হাত দুটো ভাঁজ করে। এক পাশে দেয়ালের সাথে ঠেস মেরে দাঁড়িয়ে আছে। কিচ্ছু বলল না। অহনার দিকে তাকিয়ে আছে সে। অহনা এক নজর মাহাতিমেরকে দেখেই আবার চোখ সরিয়ে নেয়। ইরা একদম যেতে নারাজ। রোস্তমকে বলল, আঙ্কেল, ওকে চলে যেতে বলুন, আমরা থাকবো।
তারপর অহনার দিকে তাকিয়ে বলে, তুই যেতে পারিস, আমরা কিচ্ছু বলবো না। পারলে এক্ষুনি চলে যা, আমরা থাকবো আঙ্কেলের সাথে। অহনা চোখ রাঙায় ইরাকে। ইরা দমে যায়। রুমি বলেই ফেলল, তুই আমাদের বের করে দিতে চাস নাকি তোদের বাড়ি থেকে? অহনা করুণ চোখে তাকায় রুমির দিকে। ছি, কি বলছিস এসব? দেখি না কত কিছু ঘটে গেল এখানে। আমরা গেলেই মঙ্গল হবে। তোদের কথা ভেবেই ভয় পাচ্ছি। আমার কিছু হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু তোদের কিছু হলে আমি আঙ্কেল আন্টিকে কি জবাব দেব? তোদের ক্ষতি হোক আমি চাই না, আমাকে ভুল বুঝিস না। অহনা মাহাতিমের দিকে চোখ দিতে সেই ইশারায় ডাকে। অহনা নজর দেয় না তার দিকে। গোছগাছ প্রায় শেষ, নাস্তা করে রওনা দেবে। অহনা কলপাড়ে যায় হাত মুখ ধুতে। কলপাড় পিচ্ছিল খুব, পা দিতেই উল্টে পড়ে যাওয়ার উপক্রম হতেই একটি শক্তপোক্ত হাত ওকে ধরে নেয়। মাহাতিম বলল, সামলে চলবে, এত তাড়াহুড়োর কি আছে? তুমি জানো না এখানে পদে পদে বিপদ লুকিয়ে আছে? আমাদের যাওয়া উচিত, তুমিও তৈরি হও। আমি কেন? তাহলে ঠিক আছে, যক্ষ হয়ে এই বাড়ি পাহারা দাও। আমি বলতে চেয়েছি, আমি কি তৈরি হব? আমি তো ভুলেই গিয়েছি তুমি কখনো ফ্রেশ হও না, সব সময় একই ড্রেস, কিছু খেতেও দেখি না। অদ্ভুত তুমি, অথচ তোমার কাছে গেলে কেমন নেশালো গন্ধ পাই। তোমার হরমোনের প্রভাব পড়ে আমার উপরে। মানে আমি বলতে চেয়েছি, তোমার গায়ের স্মেলটা আমার ভালো লাগে, আমাকে তোমার দিকে টানে। ইচ্ছে করে সারা জীবন তোমার সাথে ওই মুহূর্তকে থামিয়ে কাটিয়ে দিই। কিন্তু এটা হওয়ার নয়। আমি অহনাকে থামিয়ে দিয়ে মাহাতিম বলল, তোমার কি বলা শেষ, না আরও অনেক কিছু বলার আছে? সেটা শোনার সময় হয় না তোমার। এখন বলবে? বলবো না, তুমি শোনার যোগ্য না। আচ্ছা শোনো। অহনা পেছনে তাকিয়ে দেখলো ইরা এসে গেছে। ইরা অহনাকে উদ্দেশ্য করে বলল, একা একা কার সাথে কথা বলছিস? এখানে তো কেউ নেই, তোকে বারবার দেখছি কারোর সাথে কথা বলছিস। আদৌ কেউ নেই, বিষয়টা ভাবাচ্ছে আমাকে। এদিকে তাকা। অহনা হাত দিয়ে দেখিয়ে দিল। বলছিলাম, গম্ভীর থাকে সব সময়, ইচ্ছে করে তার গলা টিপে দেই। উফ, তোর যা ইচ্ছা কর, আমি যাচ্ছি। এরা চলে যেতেই মাহাতিম বলল, আমাকে কি তোমার বিড়াল মনে হয়? ইস, তার মানে বুঝে গেছো এটা তুমি। আমি কিন্তু বলিনি একবারও নিজেকেই নিজে বিড়াল বললে। তুমি একটু বেশিই বোঝো, কারণ আমার ব্রেন ভালো। একদম না। প্রমাণ চাই নাকি তোমার? হ্যাঁ চাই। আমার জানা মতে তোমার ঘটে বুদ্ধি নেই। কি প্রমাণ দিতে হবে? বুদ্ধিমান হলে এখান থেকে যেতে না, আর কয়টা দিন থেকে যেতে। বুদ্ধি নেই বলেই চলে যেতে চাইছো? এটা কেমন কথা হলো? যা বলছি ঠিকই বলছি। দেখো আহি, তোমার মা চলে গেছে বেশি দিন হয়নি। এখন পিতৃভূমি ছেড়ে চলে গেলে লোকে কথা শোনাবে। তুমি জানো না লোকের কথা কতটা বিষাক্ত হয়। এখানে থাকাটাই উত্তম হবে। অহনা চমকে ওঠে। আহি? আহিকে? তুমি কি আমাকে আহি বলে ডাকলে নাকি? মাহাতিম আমতা আমতা করে বলে, আসলে তোমার নামটা ছোট করে নিয়েছি, অহনা থেকে আহি। ওহো, ঠিক আছে, আমি যাব না, কিছুদিন থেকে যাই আরও। খুশি তো এবার তুমি? বুদ্ধিমানের মতো কাজ করলে। এদিকে আসো, আমি কেমন বুদ্ধিমান তোমাকে দেখাবো। মাহাতিম চলে যায়, আর এক মুহূর্তও দেরি করে না। অহনা হেসে ওঠে। ঘরে গিয়ে সবাইকে একবার গম্ভীর মুখে পর্যবেক্ষণ করে দেয় অহনা। মুখে হাসি নেই কারো। চলে যাবে ভেবে কষ্ট পাচ্ছে। অহনা খাটের উপরে পা ছড়িয়ে বসে বলল, বৃষ্টি আসবে আজকে। টিকু বলল, হ্যাঁ, সেই বৃষ্টিতে মাছ পড়বে প্রচুর, সেটা তুই ধরবি আর গালে পুরবি। আমরা যাচ্ছি না কোথাও। অহনার কথায় সবাই সচকিত হয়ে ওঠে। রুমি আয়সি ভঙ্গিতে বলে, কি বললি এখন? আমরা যাচ্ছি না ফিরে? কানে ইয়ারফোন নেই, তাও শুনতে কষ্ট হচ্ছে নাকি তোর? এক কথা দুইবার বলবো না। রুমি মন খারাপ করে নিতেই অহনা তার কাছে এসে হেসে বলল, চলো এবার পার্টি করি, অনেক মজা হবে। অহনার ভিন্ন রূপ দেখে সবাই আনন্দিত হয়ে ওঠে। আজকাল তাকে একটু বেশি গম্ভীর বা হাসিখুশি মনে হয়। আগে তেমন ছিল না। সবাই মিলে বের হয় গ্রাম ঘুরতে। অহনা সবার থেকে আলাদা হাঁটছে। পেছনে হ্যারি, টিকু, রুমি, ইরা অনেক এক্সাইটেড। মাঝে মাঝে অহনাকে বলছে, কিন্তু তার কর্ণপাত নেই। একে তো গ্রাম তার আগের পরিচিত, অন্যদিকে মাহিতিমের সাথে পা মিলিয়ে হাঁটছে সে। হাঁটার সময় অহনার মনে হলো কেউ তার পিছু নিয়েছে। পেছন ফিরে দেখলো কেউ নেই। মাহিতিম তার পাশেই হাঁটছে।
বলল, কি হলো? অহনা নিজেকে ঠিক রেখে বলল, কিছু না। আবারও অহনার মনে হলো কেউ পেছনে গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটছে। বাসঝাড় অগণিত, কেউ থাকলেও তাকে দেখা যাবে না। অহনা বারবার পেছনে দেখছে। এক পর্যায়ে মাহিতিমকে বলল, তুমি কি পেছনে কাউকে দেখতে পাচ্ছ? মাহিতিম পেছনটায় ভালো করে চোখ বুলিয়ে বলল, না, কাউকে দেখতে পাচ্ছি না। ওহ! ইরা অহনার সামনে থাকায় ওর কথা সব শুনতে পায়। একা একা কারোর সাথে কথা বলতে দেখে ইরা আবারও ঘাবড়ে যায়। ভাবে হয়তো জিনে আছর করেছে অহনাকে। না হয় এতবার একা একা কথা বলে কেন? অহনা আবারও বিরক্ত হয় কেউ তার পিছু নিয়েছে। সেটা বেশ ভালো বুঝতে পেরেছে। মাহাতিমও অহনার দুশ্চিন্তার জন্য সতর্ক দৃষ্টি দেয়। একটু পরেই অহনাকে বলল, কেউ তোমাদের অনুসরণ করছে। অহনা ভ্রু কুঁচকে ফেলে। কেউ কেন অনুসরণ করবে? আমার জানা নেই। খুব শীঘ্রই সে সামনে আসবে। কে সে? বন্ধুরা, পরবর্তী পর্ব চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।